সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আমি হচ্ছি ডাক্তার সাদ্দাম। আমি বর্তমানে ফেসবিতে কর্মরত আছি, অ্যান্ড্রোলজিতে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, পাশাপাশি পেসিস ক্যান্ডিডেট। তো আজকে আমাদের যে ইম্পর্টেন্ট সেশনটা হচ্ছে স্মল ফিট সেশন। তার মানে হচ্ছে আমি কতগুলো টপিকস আপনাদের পড়াবো যেগুলা পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। এক্সামের পরীক্ষায় কোশ্চেন কিন্তু হবেই। বাট আপনারা জানেন যারা এমআরসিপি রিলেটেড ডিগ্রি অর্জন করে ডিগ্রি এমআরসিপি পরীক্ষা দেবেন পার্ট 1 পার্ট 2, সেক্ষেত্রে কিছু ফেলাসি আছে। এটা ধরেন কোশ্চেনটা কিন্তু ডিরেক্ট আসবে না। আমরা যদি এমবিবিএস লেভেলে যে কোশ্চেনগুলো আমরা পড়াশোনা করেছি অথবা এফসিপিএস লেভেলের সাথে কিছুটা মিল আছে। কোশ্চেনটা ট্রিকি হবে, ট্রিকি জিনিসটা আপনাকে সর্ট আউট করেই আপনাকে আনসার করতে হবে। কারণ এক্সামটা হচ্ছে এমআরসি পার্ট 1 টোটাল 200 মার্কের পরীক্ষা হয়। 100 মার্কের দুটা পার্ট, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 100 মার্ক, পার্ট 2-তে 100 মার্ক। তো 100 কোশ্চেনের জন্য সময় থেকে 3 ঘন্টা থাকে আপনার হাতে। বাট ঘটনা হচ্ছে যেটা কোশ্চেন গুলো এত কনফিউশন থাকে যে আপনার এক্সামের যদি প্রিপারেশন গুলো যদি ঠিকভাবে না নেন, ট্রিকি জিনিসগুলো না শিখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষার সময় যে অপশন দুটাতে অলওয়েজই ঝামেলা মনে হবে। তো সেক্ষেত্রে আমরা যারা জেনেসিসে কাজ করি অথবা যারা জেনেসিসে ক্লাস নিয়ে থাকি, আপনাদের এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন কিভাবে নেওয়া হয় সেভাবে আমরা ক্লাস নিয়ে থাকি। পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন সময় আমাদের ফেসবুক যে পেজগুলো আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সেখানে আমরা বিভিন্ন জিনিস শেয়ার করে থাকি। কারণ আপনি আপনার যে এজ, আপনি যে পরীক্ষা দিবেন, যেহেতু আমরা এই স্টেপগুলো পার হয়ে আসছি, এটা পর্নস অ্যান্ড ক্রনস যে জিনিসগুলো আপনাদের প্রবলেম হবে, যে জিনিসগুলো আপনারা আটকে যাবেন, সেই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করে আপনাদের সলভ করার চেষ্টা করবো। তো আজকে আমাদের যে দুটো টপিকস আমরা পড়াশোনা করবো সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসছে, হ্যাঁ। ধরলাম আমার পেশেন্টের 10 ইয়ার্স বয়, হ্যাঁ। সে আপনার কাছে আসলো, তার হিস্ট্রি অফ দ্য রিকারেন্ট ফাঙ্গাল ইনফেকশন। রিকারেন্ট ফাঙ্গাল ইনফেকশন কি বললো মা? যে তার বেসিক্যালি ওরাল থ্রাশ, নেল বেড ইনফেকশন, নেল ইনফেকশন, অনিকোমাইকোসিস, এগুলো রিকার্ন হচ্ছে একটা বাচ্চা, হ্যাঁ, এজ অফ 10, স্টার্ট ফ্রম দ্য 5 ইয়ার্স থেকে শুরু হলো। সে 10 ইয়ার্স আপনার কাছে আসছে। ওকে, ডায়াগনোস কি? ফাঙ্গাল ইনফেকশন। আপনারা একটা জিনিস তো ডেফিনেশন পড়ছেন না, যে আর্লি ইজ এ ফাঙ্গাল ইনফেকশন ইজ সাইন অফ অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি, রাইট? সো ইজ এ ইমিউনি ডেফিসিয়েন্সি একটা কন্ডিশন যেখানে আমাদের রিকারেন্ট ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। ওকে, দেন পেশেন্ট ডেভেলপ ফিচার অফ টিটিনি। টিটিনি মানে কি? ইটস এ নিউরোলজিক্যাল ইমার্জেন্সি ডিউ টু লো ক্যালসিয়াম। লো ক্যালসিয়াম কারণে পেশেন্ট ডেভেলপ কার্পোরাল স্পাজম, সাথে আপনার হচ্ছে বস্ট, তার সাথে কি হতে পারে? লেরেঞ্জিয়াল স্পাজম, লেরেঞ্জিয়াল ইডিমাস, হোয়াট এভার, হ্যাঁ, ইটস এ লাইফ কন্ডিশন। সাথে হচ্ছে আপনার যদি অন এক্সামিনেশন করেন তাহলে পেশেন্ট কি পেতে পারেন? ট্রোজুস সাইন পজিটিভ পাবেন। ট্রোজুস প্লাস সাইন পজিটিভ, এটা কি জিনিস? ব্লাড প্রেশার সিস্টুল। ব্লাড প্রেশার যখন আমরা ব্লাড প্রেশার জন্য হ্যান্ড কাপ কাপ পরিয়ে যখন ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার উপরে রাখবো, তখন দেখা যায় পেশেন্ট ডেভেলপ কার্পাল স্পাজম। কার্পাল স্পাজম বেসিক্যালি এটাকে বলে অবস্ট্রাকশন হ্যান্ড। এখানে রিজ জয়েন্টটা আপনার ফ্লেক্স থাকে, যাতে ফার্স্ট যে আমাদের যে থাম ফ্লেকশন থাকে, ফ্লেকশন অ্যাডাকশন, ইন্টারফ্ল্যাঞ্জান জয়েন্ট যেগুলো থাকে এক্সটেনশন থাকে, এমসিউ জয়েন্ট গুলো ফ্লেকশন থাকে। তো এটাকে বলা হয় ট্রোজো সাইন, আর এটা হচ্ছে বস্টেক সাইন। যে পরীক্ষায় আসে কোনটা মোর স্পেসিফিক? ট্রোজো সাইন 90% স্পেসিফিক। আর যেটা বস্টেক সাইন, এখানে যে আমাদের ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ আছে, এখানে আমাদের আমরা যদি ট্যাপিং করি, ডেভেলপ ফেসিয়াল টুইচিং। তাহলে এই ফিচার কি? দিস ফিচার অফ হাইপোক্যালসিমিয়া। তাহলে কোরিলেশনটা কি হচ্ছে? পেশেন্ট হ্যাজ ফাঙ্গাল ইনফেকশন রিকারেন্ট, ডেভেলপ করবো হাইপোক্যালসিমিয়া। দিস আর টু ডিজিজ সাইমালটেনিয়াসলি প্রেজেন্ট হয়েছে। ইট ইজ এ পার্ট অফ অটোইমিউন ডিজিজ, হ্যাঁ। সো এই যে কোরিলেশনটা আপনাকে সিনিয়র পরীক্ষা দিবে যে পেশেন্ট ইজ রিকারেন্ট ফাঙ্গাল ইনফেকশন ফর দ্য এজ অফ 10 and also present feature of hypocalcemia, and patient develop feature of low blood pressure or shock. This is a classical triad. তাহলে আমাদের কি হলো? একটা হচ্ছে হাইপোক্যালসিমিয়ার ফিচার, ফিচার অফ ফাঙ্গাল ইনফেকশন। হচ্ছে আমাদের ক্লাসিক্যাল আর্ট ফিচার হচ্ছে কি আমাদের ফিচার অফ শক অথবা পেশেন্ট হ্যাজ ডেভেলপ সিভিয়ার পিগমেন্টেশন। তাহলে উইকনেস, ওয়েট লস, পিগমেন্টেশন, পেশেন্টের পোস্টারাল ডিজিনেস ড্রপ আছে, is a classical sign of adrenal insufficiency. So these are triad. One is fungal infection, another is hypocalcemia, another is adrenal insufficiency. সো এখানের মধ্যে 100% পেশেন্টদের আপনার কি থাকতে পারে? ফাঙ্গাল ইনফেকশন। যেগুলো ক্রনিক মিউকোকিউটেনাস ক্যান্ডিডিয়াসিস স্পেশাল, এটাকে বলা হয়, এই টার্মটাকে বলা হয়। সাথে হচ্ছে হাইপোক্যালসিমিয়া, সাথে হচ্ছে অটোইমিউন অ্যাড্রেনাল ফেইলিওর। দিস আর অল আর অটোইমিউন বেসিস। সো দিস ইজ দ্য ক্লাসিক্যাল ট্রিপল ট্রায়াড।
পরীক্ষার সময় আপনাকে এই জিনিসগুলো কনফিউশন করাই যাবে না যে এই তিনটা ফিচার সাথে আছে, তাহলে এটাকে বলা হয় APS 1। APS মানে কি? অটিইমিউন পলিগ্ল্যান্ডুলার সিনড্রোম টাইপ 1। এইটার মধ্যে মোস্ট কমন হচ্ছে আপনার ফাঙ্গাল ইনফেকশন 100%, হাইপোক্যালসিমিয়া, সাথে হচ্ছে থাকবে আপনাদের কি, বেসিক্যালি থাকবে আপনার ফিচার অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। সো দিজ আর কমন ফাইন্ডিং। এখানের মধ্যে কোশ্চেনের মধ্যে আপনার হাইপোক্যালসিমিয়া ছাড়া কোশ্চেন করবেন না ওনারা, হাইপোক্যালসিমিয়া আর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন ছাড়া। কারণ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অনেক কজ আছে, APS 1 এ হয়, 2 তে হতে পারে, এটা কমন ফর বোথ APS 1 and 2। তাহলে পরীক্ষার জন্য আপনাকে APS 1 আর 2 আলাদা করার জন্য আপনাকে জানতে হবে হাইপোক্যালসিমিয়া আছে কিনা আর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা। সো এটা কি ধরনের ডিসঅর্ডার? এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তার মানে কি কনসেনগুয়েন্ট মেরিজ আছে কিনা, ফেমিনিস্টিক আর পজিটিভ আছে না। দের ইজ এ জিন, ARI জিন বলা হয়, AREI জিন বলা হয়। এই জিনটা, এটা আপনার যেই জিনের, এই জিনটা নিড ফর সেন্ট্রাল টলারেন্স। কথাটা মানে কি, পড়াশোনা করছেন কেউ অবশ্যই জানার কথা। এটা হচ্ছে থাইমাসের মধ্যে আমাদের ছোটবেলা ফিটাল লাইফে আমাদের বডির সব সিস্টেমের সেলগুলাই, সব সিস্টেমের আমাদের প্রোটিন গুলা, আমাদের যত অর্গানিল আছে সবগুলাই, ইট ইজ এ প্রেজেন্ট টু দ্য থাইমাস। যখন এটা সে নিজের বডি হিসেবে চিন্তা করে, ইট ইজ বলা হয় পজিটিভ সিলেকশন, তাদেরকে সে ছেড়ে দেয়। তার মানে এটা বলে সেন্ট্রাল টলারেন্স। যদি বলা হয় ফরেন পার্টিকেল, তখন বলা হয় এটা হয় নেগেটিভ সিলেকশন, মানে সেটা ডিলিট হয়ে যায়। লক্ষ লক্ষ সেলের মধ্যে 3% 4% সেল টিকে থাকে। তো এই এআরএ জিনের টু মেনটেন সেন্ট্রাল টলারেন্স, যখন এআরএ জিনটা নষ্ট কাজ করে না, ডিফেক্ট থাকে, তখন সেন্ট্রাল টলারেন্স থাকে না, তখন ডেভেলপ মাল্টিপল অর্গান অটোইমিউন ডিজিজ। এর সাথে তাহলে অটোইমিউন ডিজিজ কি কি আসতে পারে? যেমন ভিটিলিগো, আমাদের যে অ্যান্ড্রোকেন বই লেখা আছে, কোন পেশেন্ট ভিটিলিগো থাকা মানে দে হ্যাভ অ্যাটলিস্ট অন অটোইমিউন অ্যান্ড্রোকেন ডিজিজ থাকতে পারে বডিতে আন্ডারলাইন। হ্যাঁ, সো ইজ ইম্পর্টেন্ট ফাইন আর্টাস পার্নিশিয়াস অ্যানিমিয়া, সিলিয়াক ডিজিজ, তো অল আর ফাইন্ডিং রেয়ারলি টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস বেসিক্যালি অটোইমিউন APS 2 তে থাকে। সো ইজ অল অটোইমিউন অরিজিন। ঠিক আছে, তো ওটা বেসিকটা কি, এআরআই জিনটা এখানে ডিফেক্ট থাকে। সো আমাদের ডায়াগনোস বাই দ্য ক্রোমোজোম অ্যানালাইসিস করতে হবে। তাহলে এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, ডায়াগনোস বাই দ্য ক্রোমোজোম অ্যানালাইসিস। তিনটা ক্লাসিক্যাল ট্রায়াড আছে। এই যে জিনিসগুলো আপনাকে বললাম, আমি গল্প বললাম, এই গল্পের মধ্যে পড়াশোনা করতে হবে, তাহলে এমআরসিপি মন থাকবে, এক্সাম কোনোদিন ভুল হবে না। এমআরসিপি বেসিক্যালি হচ্ছে টপিক বেসড এক্সাম, আর আপনাকে কনসেপশন যত ক্লিয়ার রাখবেন তত ভালো পরীক্ষা হবে। সো এটা হচ্ছে আমাদের APS টাইপ 1। আরেকটা পেশেন্টের ধরলাম APS 2। হ্যাঁ, সেখানে আমরা কি আসতে পারে এটা পেশেন্টের, এখানে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি কমন, ইট ইস অটোইমিউন অরিজিন, বাট সাথে টাইপ 1 ডায়াবেটিস মানে এটা সাথে হচ্ছে অটোইমিউন থাইরয়েড ডিসফাংশন, অটোইমিউন থাইরয়েড ডিসফাংশন। হ্যাঁ, ওকে। সো এখানের মধ্যে কি হবে বেসিক্যালি, এখানে মোস্ট লাইকলি গ্রেভ ডিজিজ অথবা হাসিমোটো থাইরয়েড থাকতে পারে। কমনলি কোনটা থাকে? এটা, দিস আর কমন থাকে। ঠিক আছে, সো গ্রেভ ডিজিজ আমরা জানি যে টিএসএ সিস্টেমেটিক ইন্টিমেট তৈরি হয়, TSI, আর এটার মধ্যে হয় টিপিও অ্যান্টিবডি। টিপিও কি জিনিস? থার্ড পারক্সাইড এনজাইম নিড ফর আয়োডিন কাপলিং অ্যান্ড আয়োডিন অর্গানিফিকেশন। এই কাজগুলো করে আপনার টিপিও। টিপিও যখন আপনার কোনো কারণে টিপিও অ্যান্টিবডি তৈরি হয়, তখন টিপিও কাজ করে, তখন আয়োডিনেশন হয় না, আয়োডিনেশন মানে কাপলিং অর্গানিফিকেশন হয় না, তেমন ডেভেলপ হাইপোথেটিক স্টেট। আর গ্রেভ ডিজিজ কি বেসিক্যালি, এখানের মধ্যে টিএসএস রিসেপ্টরের মধ্যে থাইরয়েড রিসেপ্টর ইমিউনোগ্লোবিন কাজ করে, দে কজেস autonomous stimulation of thyroid gland follicular cell that develop autonomous secretion of the T3 T4 that develop hypothyroid state. Okay, so this is the differentiation point, but commonly আপনার দেখবে হাসিমো থাইরয়েডাইটিস। এই জন্য এমআরসি পরীক্ষা ইন্টারেস্টিং হচ্ছে, যখনই আপনার কোন পেশেন্টের হাসিমোর থাইরয়েডাইটিস দিবে পরীক্ষার জন্য, ওনারা বলবে বিফোর স্টার্টিং LT4 হচ্ছে লিভোথাইরক্সিন, ইউ মাস্ট ডু কর্টিসল লেভেল। কেন? ইটস পার্ট অফ অটোইমিউন ডিজিজ। তো পরীক্ষা যদি আপনি এই কনসেপ্ট না থাকে যে হাসমি থাইরয়েডাইটিস, APS টাইপ 1 ডায়াবেটিস ক্লাসিক্যাল ট্রায়াড ফর APS 2, তাহলে কিন্তু আপনাকে এই পরীক্ষায় এই জিনিসটা আনসার করতে পারবেন না। তো এই জন্য ওনারা জানতে চাবে যে আপনাকে থাইরয়েড ডিসফাংশন আছে, বেসিক্যালি হাইপোথাইরয়েড স্টেটে আছে, পেশেন্ট হ্যাজ APO TPO পজিটিভ আছে, তাহলে হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান ফর ম্যানেজমেন্ট? I have must do cortisol level before starting LT4, because LT4 যে হরমোনটা levothyroxine that causes increased cortisol metabolism. তাহলে মানে কি, যদি পেশেন্টের আন্ডারলাইন সাবক্লিনিক্যাল অটোইমিউন অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু সে ডেভেলপ একুইট শক। ঠিক আছে, তো এরকম একটা ক্লিনিক্যাল রিলেভেন্ট বলেন তো, যেখানের মধ্যে পেশেন্ট গুলো বেসিক্যালি প্রেজেন্ট উইথ শক নিয়ে আসতে পারে।
অ্যাড্রিনাল টিউবারকুলোসিস বেসিক্যালি যখন আমরা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস ট্রিটমেন্ট করতে যাব, ইউ মাস্ট এক্সক্লুড অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। কারণটা কি? আমরা জানি রিফাম্পিসিন একটা ড্রাগ আছে যেটা ইউজ করি আমরা ইন কেস অফ টিউবারকুলোসিসে, এখন শুধু রিফাম্পিসিন ইউজ করা হয়। দিস আর এনজাইম ইন্ডিউসার দ্যাট ইন্ডিউস কজেস কোর্টিসল মেটাবলিজম। এই কোর্টিসল যখন মেটাবলিজম হয়ে যায়, দ্যাট কোর্টিসল যে সাবক্লিনিক্যাল আন্ডারলাইং অ্যাড্রিনাল থাকলে ইটস ওভার্ট হয়ে যায়, দ্যাট ডেভেলপ একুট শক। এই জন্য দেখুন অনেক টিবি পেশেন্টে অ্যাড্রিনাল টিবি অ্যাবডোমিনাল টিবি ট্রিটমেন্ট শুরু করার পরে পেশেন্ট ডেভেলপ শক। দিস ইজ অ্যানাদার সিনারিও। সো আপনাকে কিন্তু এইগুলো যদি কনসেপশন ক্লিয়ার না থাকে পরীক্ষা আনসার করা যাবে না। ওকে, তো দিস আর ক্লাসিক্যাল টায়ার এপিএস টু। সো এপিএস টু ক্লাসিক্যাল টায়ার কি? তার অটোমিন অ্যাড্রিনাল ফেইলিওর অ্যালং উইথ থাইরয়েড ডিসফাংশন ইজ অলওয়েজ অটোমিন অটোঅ্যান্টিবডি অরিজিনেটেড অ্যান্ড অলসো টাইপ 1 ডায়াবেটিস। পরীক্ষা আরেকটা সিনারিও পরীক্ষার মধ্যে কি দেয় দেখেন দুষ্টামি কি বলো ওরা। টাইপ 1 ডায়াবেটিস আছে, একটা পেশেন্ট আছে, ডায়াগনোস করা আছে, তাকে আপনি ইনসুলিন দিচ্ছেন two phase. There's a two important cause that develop hyperglycemia in type 1 diabetes. একটা আমরা তো জানি ফিজিওলজিক্যাল, মানে একটা হচ্ছে ইনসুলিন ওভারডোজ, আমরা এগুলো জানি, এগুলো আমরা বলবো না, আমরা বলবো প্যাথোলজিক্যাল কন্ডিশন দুইটা। একটা হচ্ছে বলা হানিমন পিরিয়ড বলা হয়, আরটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই পিরিয়ডটা হচ্ছে আমরা পড়াশোনা করি যখন আপনি টাইপ 1 ডায়াবেটিসকে ইনসুলিন দিবেন, হ্যাঁ, দেওয়ার পর কি ঘটনা করবে, পেশেন্টের যে বিটা সেলগুলো ছিল, টুডে টুমরো অল সেলস শুড বি ডেস্ট্রয় বিকজ ইটস অটিউন অরিজিন। বিটা সেল পরিমাণ জিরোতে নেমে যাবে এক সময় পরে, তাই তার মানে ইট ইস অ্যাবসোলিউট ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটিস, মানে এটা ইনসুলিন লাগবে ট্রিটমেন্টের মধ্যে। তো যখন আপনি ইনসুলিন দিবেন তখন কি হবে, বিটা সেলের উপর যে অ্যান্টিবডির যে বিস্তার, যে প্রভাবটা কমে যায়, যার কারণে বিটা সেল বিকেম রেস্ট, বিটা সেল কিছুদিনের জন্য রেস্ট পায়। রেস্ট পাওয়ার গেলে বিটা সেল যেহেতু রেস্ট পাচ্ছে, দে প্রডিউস অ্যান্ডোজেনাস ইনসুলিন, রাইট? তো ইনসুলিন তৈরি করার কারণে কি হবে আলটিমেটলি, এই ইনসুলিনটা বেসিক্যালি কি হবে, দ্যাট কজেস ডিক্রিজ রিকোয়ারমেন্ট অফ দ্য এক্সোজেনাস ইনসুলিন এক নাম্বার, অথবা পেশেন্ট ডেভেলপ হাইপোগ্লাইসিমা। তার মানে যদি কোনো পেশেন্ট আপনি টাইপ 1 ডায়াবেটিস মানে চিকিৎসা শুরু করেন, পেশেন্ট কোনো কারণে পেশেন্ট ডেভেলপ হাইপোগ্লাইসিমিয়া, তার মানে হচ্ছে ইটস ইন্ডিকেট হানিমুন পিরিয়ড। তাহলে এটা কতদিন হবে? এটা বলে 3 to 18 মান্থ, হ্যাঁ, আপ টু 18 মান্থ হতে পারে, মানে ইনিশিয়াল ফেজটা হবে, এর বেশি না। বাট যদি বলে 10 ইয়ার্স পরে, আফটার 10 ইয়ার্স, 5 ইয়ার্স, 4 ইয়ার্স পরে পেশেন্ট ডেভেলপ হাইপোগ্লাইসিমিয়া, আন্ডারলাইন কজ কি, ইউ মাস্ট এক্সক্লুড এপিএস টু। কি একটু হতে পারে, কোর্টিসল হরমোন যখন কমে যাবে, আমরা জানি কোর্টিসলের কাজটা কি, ইটস কজেস গ্লুকোনিওজেনেসিস, মানে গ্লুকোজ তৈরি করে ফ্রম ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি করে। যখন কোর্টিসল লেভেল কমে যাবে, তার মানে হাইপোগ্লাইসিমিয়া, এইটা দরকারটা কি, হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ নিওগ্লুকোনিস বলেন তো? নিওগ্লুকোনিস ইম্পর্টেন্সটা কি আমরা জানি এটা সবাই? এটা হচ্ছে বেসিক্যালি টু মেইনটেইন বেসাল গ্লুকোজ লেভেল ইন দ্য ব্লাড। মানে এই যে কন্টিনিউয়াস আমরা সবসময় খাই না, আমরা তো 3 বেলা খাই, বাকি যে ব্লাড সুগার মেনটেন করতে হবে না শরীরে, এটা কে করে, কে? বাই নিওগ্লুকোজেনেসিস। এটা কে করে? লিভার থেকে করে, বিভিন্ন কাউন্টার হরমোনগুলো স্পেশালি গ্লুকাগন, কর্টিসল, এপিনেফ্রিন এগুলো কাজ করে, গ্রোথ হরমোন। সো এই হরমোনগুলো বেসিক্যালি কাজ করে। তো যখনই আপনার কোনো কারণে পেশেন্টের, যে পেশেন্ট হ্যাজ টাইপ 1 ডায়াবেটিস, পেশেন্ট 10 বছর পরে হঠাৎ করে ইনসুলিন রিকমেন্ড কমে যাচ্ছে, দিন দিন ইনসুলিন রিকমেন্ড কমে যাচ্ছে, পেশেন্ট অর পেশেন্ট ডেভেলপ হাইপোগ্লাইসিমিয়া। তাহলে আন্ডারলাইন কজ কি, ডিউ টু অটিউন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। দিস আর তাহলে কি হলো, এপিএস টু হয়ে গেল আমাদের ডায়াগনোসিস। সো পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট ফর এমআরসি পার্ট 1 এন্ড পার্ট 2, আমি যা পড়িয়েছি এর বাইরে কোনো পার্ট 1 পার্ট 2 কোশ্চেন হবে না যদি এখান থেকে কোশ্চেন আসে। সো ইট ইজ ইম্পর্টেন্ট থিং যে আমাকে এই জিনিসটা এভাবে পড়তে হবে। তো আমরা স্লাইড দেখাই, যদি এপিএস পার্ট 1 চিন্তা করি আমরা, তাহলে এপিএস পার্ট 1 এর মধ্যে কমন হচ্ছে আপনার পার্ট 1 পার্ট 2, কমনটা কি, কমনটা হচ্ছে এডিসন ডিজিজ, মানে অটিউমিন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, হ্যাঁ, অটোইমিউন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এটা কমন ডিসঅর্ডার বোথ কেসের মধ্যে, হ্যাঁ। এটার মধ্যে কি হতে পারে, এখানের মধ্যে কমনলি টাইপ 1 এর মধ্যে এই হচ্ছে ক্লাসিক্যাল ট্রায়াড। ক্লাসিক্যাল হচ্ছে 100% বেসে কি থাকে, এট দ্য এজ অফ 5, খুব আর্লি শুরু হয় সিমটমটা, ক্রনিক মিউকোকিউটিনাস ক্যান্ডিডিয়াসে শুরু হবে, হ্যাঁ, এট দ্য এজ অফ 5, দেন ডেভেলপেশন হাইপোপ্যারাথাইরয়েডিজম এন্ড হাইপোক্যালসিমিক ফিচার, দেন পেশেন্ট ডেভেলপ এডিসন ফিচার। যেটা কিছু অটোসোমাল রিসিভ ডিসঅর্ডার আমরা জানি ক্রোমোজোম 21 এর মধ্যে অসুবিধার কারণ হয়। তাহলে এআর এর জিন, অটো ইমিউনো রেগুলেটরি জিনের মিউটেশন কারণে এটা হয়ে থাকে, অটোইমিউন রেগুলেটরি জিনের কারণে হয়ে থাকে এটা, হ্যাঁ। আইপিএস টাইপটা কি, এটা সিমিলারলি ইট ইজ এ পলিজেনিক, যেমন এটা এইচএল এর সম্পর্ক আছে, বাট এখানে কোনো এইচএল সম্পর্ক নাই, এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা হচ্ছে পলিজেনিক হতে পারে। কমন কোনটা, এডিসন ডিজিজ, সাথে কি হয়, টাইপ 1 ডায়াবেটিস,
অটোইমিউন থাইরয়েড ডিসফাংশন কি হতে পারে? এটা হতে পারে কমনলি হাশিমোটো, আর সেকেন্ডলি গ্রেভস হতে পারে। দিস আওয়ার লেকচার, এবং পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট, আপনারা খালি পরীক্ষার সময় আমি যদি চাই এখান থেকে মিনিমাম 50 কোশ্চেন তৈরি করা যাবে এখান থেকে, হ্যাঁ। সো এখানে এত পরিমাণ ইম্পর্টেন্স স্লাইড এটা, ঠিক আছে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস পড়ি আমরা, হ্যাঁ। একটা পেশেন্ট ধরেন 30 ইয়ার্স, একটা মেল আসলো আপনার কাছে, পেশেন্ট হ্যাজ গ্রোথ হরমোন এক্সেস। কিভাবে বুঝবো আমরা? পেশেন্ট হ্যাজ ইনক্রিজ অ্যাক্রাল পার্ট, মানে হচ্ছে তার হাত পা গুলো বড় হয়ে যাচ্ছে পেশেন্টের। সাথে হচ্ছে পেশেন্টের রিং পরতে পারতেছে না, জুতা পরতে পারতেছে না। পেশেন্ট ডেভেলপ কার্পাল টিংনিসেশন অফ দ্য হ্যান্ড ডিউরিং নাইট, মানে সিটিএস। সাথে হচ্ছে পেশেন্ট এক্সেস সোয়েটিং হচ্ছে, হ্যাঁ। দিস ইজ ফিচার অফ গ্রোথ হরমোন এক্সেস, রাইট। গ্রোথ হরমোন এক্সেস সাথে পেশেন্ট ডেভেলপ করলো পিউডি, পেপটিক আলসার ডিজিজ। পেশেন্ট হ্যাজ সিভিয়ার পিউডি। ওকে, 2 নম্বর কজ। 3 নম্বর হচ্ছে পেশেন্ট ডেভেলপ করলো বোন ফ্র্যাকচার অথবা রেনাল স্টোন। এই যে তিনটা সিনারি বললাম আমি, যে গ্রোথ হরমোনের সাথে রেনাল স্টোন সাথে হচ্ছে পিইউডি, ক্যান ইউ কোরিলেট টুগেদার? দিস ইজ দ্য কেস অফ ম্যান ওয়ান। ম্যান ওয়ানটা কি জিনিস? মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া। এতক্ষণ আমরা যে পড়লাম একটু আগে, এটা হচ্ছে এপিএস, ওই হচ্ছে অ্যাকচুয়ালি হরমোন ডেফিসিট স্টেট। ওখানে কিন্তু সবগুলো ক্ষেত্রে কিন্তু হরমোন কম ছিল, এই কয়েকটা ছাড়া। বাট একটা হচ্ছে এখানে ম্যান অলওয়েজ হরমোন এক্সেস কারণ হতে পারে, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে ম্যান অন্টাসে আমরা বলি ট্রিপল পি, বলি তিনটা পি আছে। পিউটারি টিউমার, কমনলি প্রোলাক্টিনোমা, সেকেন্ড গ্রোথ হরমোন সিক্রেট টিউমার, 2 নম্বর হচ্ছে আপনার প্যানক্রিয়াটিক টিউমার, স্পেশালি প্যানক্রিয়াটিডিনোনাল নিউরোএন্ডোক্রাইন টিউমার। কি কি হতে পারে? ইট মে বি ইনসুলিনোমা, ইট মে বি গ্যাস্ট্রোনোমা, ইট মে বি ভিআইপোমা। এই নন ফাংশন টিউমার হতে পারে, হ্যাঁ, সবকিছু এখানে হতে পারে বেসিক্যালি। তো দিস আর ক্লাসিক্যাল ট্রায়াড। অলসো সবচেয়ে যে কমন যে সিমটমটা রয়েছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম 95% থাকে, হাইপারপ্যারাথাইরয়েডিজম থাকতে পারে। এবার পার্ট 2 মেতে মনে আসছিল, পার্ট 1 এর মধ্যে মোস্ট কমন কম্পোনেন্ট কোনটা? এটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এটা কত পার্সেন্ট? ইট ইজ অলমোস্ট 95%। সো দিস আর ক্লাসিক্যাল ট্রায়াড ইন্ডিকেট ম্যান ওয়ান। তো ম্যান ওয়ান আমাকে বুঝতে হলে আমাকে যদি পরীক্ষা সিনিয়র দেয় পার্ট 2 এর জন্য, patient having suffering from the growth hormone excess feature such as patient has enlarged body and also feature of carpal tunnel syndrome, along with patient severe PUD with history of renal stone, diagnosis কি? ম্যান ওয়ান। ডিউ টু মেনিন জিন মিউটেশন কারণ হয়ে থাকে, এটা ক্রোমোজোম 11 থাকে, এগুলা পার্টন আসে। দিস আর ম্যান ওয়ান। ওকে, এখন আসেন আরেকটা সিনারি দিই। একটা পেশেন্টের ব্লাড প্রেশার ভেরি হাই, বিপিএস ভেরি হাই, মানে 220 এমন থাকে। সাথে বিপিটা ফ্লাকচুয়েটিং, মানে পিটির উঠানামা করে। সাথে পারক্সিমাল অ্যাটাক থাকে, কি মাঝে মধ্যে খারাপ লাগে পেশেন্টের, পেশেন্ট মে গোয়িং টু ডাই, পেশেন্টের সোয়েটিং, পালপিটেশন, পেশেন্টের ডায়াফোরোসিস, পেশেন্ট হ্যাজ অ্যাংজাইটি, পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যালং উইথ পারক্সিমাল হেডেক, পালপিটেশন, এইটা থাকছে। তার মানে কি ওটা বিপি ফ্লাকচুয়েটিং, তার মানে ক্লাসিক্যাল টায়ার্ড অফ ফিউকোসাইটোমা, ফিউতে উপসর্গ থাকে, হ্যাঁ। সাথে পেশেন্টের ধরেন সাথে কি আছে, পেশেন্ট হ্যাজ অলসো ডেভেলপ করলো পেশেন্টের ক্যালসিয়াম এক্সেসিভ ফিচার। ক্যালসিয়াম এক্সেসিভ ফিচার কি? অ্যাবডোমিনাল পেইন ডিউ টু, এখানে অনেকগুলো কন্ডিশন হয়, এখানে বেসিক্যালি হয় জার্ড হয়, পেপটিক আলসার ডিজিজ হয়, কনস্টিপেশন হয়, পেশেন্টের কোলিথিসিস হয়, এগুলো অ্যাবডোমিনাল পেইন হয়। অলসো ডেভেলপ রেনাল স্টোন। তাহলে অ্যাবডোমিনাল পেইন হয়, রেনাল স্টোন হয়, বোন ফ্র্যাকচার হয়, অস্টিওপোরোসিস হয়, এগুলো কমন ফিচার, হ্যাঁ। সাইকিয়াট্রিক মন হয়। তো ইংলিশ প্যারাথাইরয়েড হরমোন সাথে হচ্ছে আরেকটা হচ্ছে এমটিসি। এমটিসি মানে হচ্ছে মেডুলার কার্সিনোমা থাইরয়েড। মেডুলার থাইরয়েড কার্সিনোমার খুব কমনলি প্রেজেন্টেশন, যে ম্যান টু বলি আমরা, এই যে ম্যান টু, হ্যাঁ। ম্যান টু দুটো পার্ট, এ আর বি। এ হচ্ছে তাহলে 2PM, মানে এটা হচ্ছে পিগমোসাইটোমা, প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া। এমটিসি পরীক্ষা যদি আসে, এটা কখন আসে না, আসবে আপনার সামনে পরীক্ষায়। 100% থাকে মেডুলার কার্সিনোমা থাইরয়েড, 50% থাকে ফিউকোসাইটোমা, আর 25% থাকে আপনার প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া। তার মানে জিনিসটা কিন্তু উল্টা। ওখানে মধ্যে যেমন ছিল 100% ছিল আপনার, মোটামুটি 95% ছিল প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া, বাট এখানের মধ্যে 100% থাকে এমটিসি। এই এমটিসি খুব খারাপ জিনিস। ইট ইস এ টিউমার মার্কার, নাম কি? এটা হচ্ছে ক্যালসিটোনিন, হ্যাঁ। ক্যালসিটোনিন দিয়ে আমরা বুঝতে পারি যে এমটিসি হয়েছে কিনা, ঠিক আছে। তো ক্যালসিটোনিন 500 বেশি কনফার্ম যে পেশেন্ট এমটিসি অলসো মেটাস্টেসিস। আর হচ্ছে এমটিসি টিউমার গুলো ইউজুয়ালি থাইরয়েডের আপার পার্টে হয়। কেন আপার পার্টে হয়? কারণ সি সেল যেখান থেকে তৈরি হয় ক্যালসিটোনিন, এগুলো হচ্ছে আপার পার্টে বেশি থাকে, প্রিডোমিনেন্ট থাকে, হ্যাঁ। এই জন্য আপার পার্টে হয়, আপার পার্ট নোডুল পাওয়া যায়, মাল্টিসেন্ট্রিক এগুলো বেসিক্যালি। তাহলে আমাদের সে এটা হচ্ছে ম্যান টু। আর টু বি যদি বলে, ফিচার অফ এমটিসি থাকবে সবারই, ফিউকোসাইটোমা থাকবে, সাথে অ্যালং উইথ
দুইটা এম এক্সট্রা হবে এখানের মধ্যে, দুইটা এম এর মধ্যে কি হতে হবে, মিকোজাল নিউরোমা। এখানে দেখলেন অনেকগুলা পার্ট টু তে ছবি দেয়, এখানের মধ্যে অনেকগুলো বাম্প আছে, ওরকম বড় বড় ছোট ছোট এরকমগুলো বাম্প দেওয়া আছে, বাম্প কিছু টিউমার লিশন আছে, লাম্পি মাম্পি লিশন। সাথে হচ্ছে আপনার মারফান হেবিটাস। মারফান হেবিটাস বলতে কি বুঝি আমরা, মারফানের টিপিক্যাল সিমটম থাকবে না, যেমন ল্যান্সের কোনো ফিচার থাকবে না। মারফানের হিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট হিস্ট্রি হচ্ছে ল্যান্স ডিসলোকেশন আর হচ্ছে ফেমিনাল হিস্ট্রি, এগুলো থাকবে না। বাট পেশেন্ট হ্যাজ লং থিন টল স্টেজ থাকবে, হ্যাঁ। ওকে, এগুলো হচ্ছে আমাদের পাঁচ ম্যান ছবি। তো দিজ আর ম্যান ওয়ান ম্যান টু এর ছবি। পরীক্ষার জন্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সব পরীক্ষা মোটামুটি এসে থাকে। এখান থেকে 10-20টা সিনারি হতে পারে, কোশ্চেন 5 মিনিট প্রচুর কোশ্চেন আছে। আপনাকে জানতে হবে বেসিক্যালি এই জিনিসগুলো কিভাবে কোরিলেশন করবেন। সো আপনার গ্রোথ হরমোন এক্সেস দিতে পারে, আপনাকে ফিউকোসেটমা দিতে পারে। ফিউকোসেটমা থাকলে আমাদের এই জিনিসগুলো খুঁজতে হয়, ফিউ থাকা মানে আমাকে উই শুড এক্সক্লুড ম্যান ম্যান টু এ টু বি, উই শুড এক্সক্লুড NF1 নিউরোফাইব্রোসিস টাইপ 1, উই শুড এক্সক্লুড BHL বন হিপের লিন্ডো সিনড্রোম, এটা হচ্ছে আমার পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ডিজিজ, হ্যাঁ। ওকে, এগুলো আমাদেরকে এক্সেল করা লাগবে মাস যদি কোনো ফিউ থাকে কোনো সিনারিতে, হ্যাঁ। সো আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। সো এগুলো হচ্ছে আমাদের ম্যান ওয়ান ম্যান টু পার্ট। তো আমরা জানি মোস্ট কমনলি কোনটা, এটা হচ্ছে 95% ডিউ টু প্যাথের অ্যাডেনোমা। আর প্যাঙ্কের টিউমার গুলো আসতে পারে সেকেন্ড মোস্ট কমন টিউমার, হ্যাঁ ঠিক আছে। সো দিজ আর অল অ্যাবাউট ম্যান ওয়ান। আর ম্যান টু তে মোস্ট কমনলি কোনটা হয়, MTC থেকে 100%, ফিউ থেকে 50%, আর প্যাথো থেকে 25%, হ্যাঁ। ওকে, আর মেন টু বি ক্লাসিফাইড কি, এখানে ফিউ কমন MTC কমন, সাথে হচ্ছে দুটো এমআস এক্সট্রা হবে, এটা হচ্ছে মারফান বডি হেবিটাস আর মিউকোজাল নিউরোমা। সো এই টপিক গুলা আপনারা এইভাবে যদি না পড়েন এক্সামের জন্য কিন্তু টাফ, এবং পরীক্ষার সময় যদি এই জিনিসগুলো কনসেপশন ক্রিস্টাল ক্লিয়ার না থাকে, পরীক্ষা কিন্তু মার্ক ভালো আসে না, পরীক্ষা খারাপ হয়ে যায়। আপনারা জানেন যে আমার পার্ট 1 এর পাশে 38 থেকে 40%, পার্ট 2 তে সিমিলার। কারণ আমরা পার্ট 1 পাস করে যারা, তারা তো পার্ট 2 পরীক্ষা বসে, এবং পার্ট 2 দেখা যায় 50% ছেলে ফেলে খারাপ করে। তারপরে একটা অন্যতম কারণ হচ্ছে আমার কাছে এটা মনে হয় প্রপার গাইডলাইন এবং অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাইক করা, যে কোশ্চেন গুলো পড়বে কোন জিনিসগুলো তাদের ডিফেন্স এগুলো বুঝতে পারে না। সো আপনারা যদি মানে এই জিনিসগুলো কনসেপশন ক্লিয়ার না করেন, পরীক্ষা কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাও অনেকে পারে, অনেকে কোশ্চেন না করে অনেকের সময় অনেক নিচ থেকে পারে, বাট এইটার জন্য আপনাকে হিউজ পরিশ্রম করা লাগবে, হ্যাঁ। যেটা আমরা আমাদের যে বয়স হয়েছে, আমরা যে অনেক কিছু মানে অনেক স্টেপ পার হয়ে এখানে আসছি, তো so সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের জিনিসগুলো কষ্ট বেশি একটা হয় না। তো যারা বিগিনার, যারা মনে করেন যে একবারই পার্ট টু পাস করতে চান, তাদের জন্য একটা গাইডলাইন খুব ইম্পর্টেন্ট। স্পেশালি এই আমাদের যারা গাইডলাইন দিয়ে থাকি MRCP রিলেটেড, তাদের ক্ষেত্রে সহজে দিতে পারেন। জেনেসিস আপনাদের কিভাবে হেল্প করতে পারে, আপনারা জানেন জেনেসিস সাবজেক্ট দিক দিয়ে আমাদের রেসিডেন্সি থেকে FCPA সব কেয়ারই দিয়ে থাকে। স্পেশালি আউটলেয়ার আমাদের ডিপার্টমেন্ট আছে, এখানে MRCP কেয়ার নামে একটা ডিপার্টমেন্ট আছে, MRCP টিম। সেখানে আপনাদের পার্ট 1 পার্ট 2 পেসেস সব জায়গায় জেনেসিস সাপোর্ট দিয়ে থাকবে। তো যারা MRCP ডিগ্রি করতে চান, জেনেসিসের পার্ট 1 ব্যাচগুলা অত্যাধিক অসম্ভবভাবে অত্যাধিক সুন্দরভাবে সাজানো আছে, স্পেশালি লেকচার শিট গুলা অসম্ভব, যেগুলো পড়লে মোটামুটি আর কিছু পড়া লাগবে না। সাথে আপনাদের ক্লাস স্ট্যান্ডার্ড সবকিছু ভালো আছে, রেগুলার ব্যাচ আছে যেগুলো রবিবার বুধবারে হয়, আর একটা হচ্ছে আপনার এক্সাম ব্যাচ, আর একটা হচ্ছে লং ব্যাচ একটা আছে আমাদের, হ্যাঁ। সো সেগুলো আপনি জেনেসিসে আপনি যদি চান সেখানে এনরোল করে ভর্তি হতে পারেন। পার্ট 2 জন্য আপনাদের রিটেন ব্যাচ, রেডিওলজি ব্যাচ, যেগুলো খুব পরীক্ষা ইম্পর্টেন্ট, স্পেশাল রেডিওলজি ব্যাচটা। কারণ সেখানে আপনার কোশ্চেন পরীক্ষা 30টা কোশ্চেন, এখান থেকে 80 থেকে 30-40টা কোশ্চেন, সেইগুলো পার্ট পাস করার জন্য আপনার খুব একটা ইম্পর্টেন্ট হয়েছে রেডিওলজি ভালো করে চিনা। সো আপনি যদি হাজার হাজার রেডিওলজি কোনটা পড়বেন, সেটা কিন্তু কনফিউশন ডেভেলপ করতে পারে। তো যারা মেন্টর, যারা এখন ক্লাস নিচ্ছে, সবাই আপনাকে স্পেসিফিক ওয়েতেই সেই জিনিসটা আপনাকে হেল্প করবে। তো আজকে থ্যাংক ইউ সবাইকে। এইটা হচ্ছে আমাদের ম্যান ওয়ান ম্যান টু এর পিকচারের ক্লাসিক্যাল ট্রায়াড গুলা, পরীক্ষার জন্য খুব টু মাচ ইম্পর্টেন্ট। সো আমাদের মোটামুটি আজকের সেশন এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।